জন্য শ্বশুর ঘর করনি? তুমি আলমারি থেকে আমি যাওয়ার আগে ব্যাগে ঢুকিয়ে দেবো, তারপরে শুধু ভক্তিটার কাছে লাগবে। দিদি বলে দিয়েছে আজকাল বড় রক্তের শোয়ার পরিশ্রম গেলে যেমন আমি হচ্ছি তোমার চুবে তুলে দেওয়া সেই পাত্রটুকু। কি বলতে চাই আধুনিকতার হার তুমি একটা অচেনা আগুনকে নিয়ে খেলতে চাইছো। একদিন অনেক চোখের জন্য তুমি নেভাতে পারবে না। আমরা যখন আগুন লাগাই তখন সেই আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়। প্রতিবাদের ভাষাটা আজকে স্তব্ধ হয়ে গেছে। অনেক আগেও পৃথিবীটা স্তব্ধ থাকে বাবা। আর সেটা বুঝে যে সাবধান হতে না পারে না, তার মাথার উপর থেকে ওটা চাকটাই উড়ে যায়। পাগলি রে, মানুষ চিনলি না। আজ বড় আনন্দ দিন রে বাবা, বড় আনন্দের দিন। আজকে পার্টির হাইকমান্ড আগামী বিধানসভা নির্বাচনে আমাকে টিকিট দিয়েছে। একবারে শোনো না সত্যি, এরপর আমি গ্রামে ঘরে ঘরে চলে কারখানা খুলবো। তাতে কি অসুবিধা কি আছে রে? তুই তো নিজেই তো একটা চলমান কারখানা রে। ঠাট্টা করো না। ভোটে জিততে হলে তোমাকে এখনই এই মাঠে নামতে হবে, আর জলের মতো টাকা খরচ করতে হবে। মাঠে না দিদি 20 বছর আগে নেমেছিলে। মানুষ ফোন করে আইনকে ফাঁকি দিয়ে আমার দাদাকে পাগল সাজিয়ে এবারে গুপ্ত ঘরে রেখেছি। আর রাহুল হলো আমার সেই গুপ্ত ঘরের চাবিকাঠির চাবিকাঠি। এক মাস হলো কলকাতায় গিয়ে বসে আছে, সে খবর কি তুমি রাখো? আরে রাখিলে রাখি, ওটাই তো আমার কাছে ভাবা ছেলে। সেই ছেলে আমার কথা ছিল এক পা চলে না, সেই ছেলে 1 মাস হলো কলকাতায় গিয়ে বসে আছে। তার জন্য তো তুমি দায়ী। তুমি তোকে টাকা দিয়ে কলকাতায় ভর্তি করতে পারি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি কি চেয়েছি জানি? এই সংসার আর ওর বাবার দিক থেকে ঘুরিয়ে রাখার জন্য না, ওকে আমি মেয়ে মানুষের লোক করাতে চেয়েছি। মেয়েরাই তো পারে একমাত্র ছেলেদের মাথা একবার খেয়াল করে দেখো আমি কার মেয়ে। এক কাজ করো, একটা গাইয়া অশিক্ষিত মেয়েকে দেখে ওই রাহুলের সঙ্গে বিয়েটা দিয়ে দাও না। বললেই কি রাহুল যাকে তাকে বিয়ে করবে? হ্যাঁ করবে। রাহুল আমার কথায় না আগুনের ছাপ দিতে পারে, আর বিয়ে করবে না। তাই তো দামোদর ছবি কলকাতায় পাঠিয়েছি, রাহুলকে ফিরিয়ে আসছে। আর আপনার কথা মতো আমি রাহুলকে সঙ্গে নিয়ে ফিরে এসেছি। রাহুল ফিরে এসেছে? হ্যাঁ। কোথায় রাহুল কোথায়? আমরা তো 3 জনে একই সঙ্গে এলাম। 3 জন? হ্যাঁ, ঠাকুর মন্দিরে প্রণাম করে এখনই আপনার কাছে আসছে। তার মানে রাহুলের সঙ্গে আর কি আছে? রাহুলের বিয়ে করাবো। রাহুল বিয়ে করেছে? কবে? কোথায়? কাকে? কোথায় বিয়ে করেছে? মেয়েটা কে? কি তার পরিচয়? ওই কলকাতা নাইট ক্লাবের নর্তকী অজন্তা। এ বিয়ে আমরা কিছুতেই মেনে নেবো না বাবা। হ্যাঁ, ঠিক বলছো বুবু। ওই অজন্তা হচ্ছে আধুনিকা মেয়ে। ও যদি একবারে বাড়ির ইতিহাসটা জেনে যায়, তাহলে আমরা পথের ভিখারি হয়ে যাবো। ওকে আমি তাড়িয়ে দিচ্ছি বাবু। পাগল না মাথা খারাপ? যে আমি ওকে তাড়িয়ে দিলে আমি খাবো কি না খাবো কি?
চেকে সই করবে কি? তাই বুদ্ধিমানের কাজ হলো এই বিয়েটাকে মেনে নেওয়া। কিন্তু আপনি বড়বাবু বললেন, উনি একজন ছোটবাবু। সেখানে আরো লেখা ছিল বিয়ের পর রাহুলের যখন সন্তান হবে তখন থেকে সব সম্পত্তির মালিক হবে রাহুলের বউ। সন্তান টাকার আকাশ থেকে পড়বে না রে, তার আগে 10 মাস 10 দিন সময় লাগবে। তাতে দিনে হয়তো রাহুলের বউটাকে আমার বাবার কাছে। আমি বলছিলাম কি, তোরা কেউ কোনো কথা বলবি না, যা বলার যা করার আমি করবো। এই পড়াতার ভট্টাচার্য, মাথা নিচু করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। হ্যাঁ কাকা, কিছুদিন হলো এই বাড়িতে থেকে আমার বিশ্বাস ভঙ্গ হয়ে আসছিল, তাই বিরাট একটা মানসিক অস্থিরতা নিয়ে আমি কলকাতায় গিয়েছিলাম। আর সেই সুযোগে বাবার অনুমতি ছাড়াই তুই এই মেয়েটাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিস। না, যা ভুল করার আমি করেছি। আসলে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় ওকে আমি আমাকে বিয়ে করতে বাধ্য করেছি। আমাকে তুমি ক্ষমা করো দাদা, বাবার স্নেহ মায়ের মমতা দিয়ে তুমি আমাকে মানুষ করেছ। সত্তা সম্মানের জীবন্ত মুক্তি হয়ে আমার এই বুকের মাঝে জীবনের প্রথম একটা কোনো অপরাধ করে ফেলেছিলি। হ্যাঁ হ্যাঁ, তুই চড়া অপরাধ করেছিস। তাই এত বড় অপরাধ করার পরও আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, পায়ে হাত দিয়ে প্রণাম করবি না? সিঁদুর অক্ষয় হোক বোবা, অক্ষয় হোক। বাহ রাহুল, তোর তো পছন্দ তারিখ করতে হয়। এতদিনে আমাদের ঘরে পূর্ণিমার চাঁদ উঠেছে। এসো বৌদি, এসো, ভেতরে চলো না। তা তো আমি যেতে পারবো না, কারণ আমার শ্বশুর মশাই মানে রাহুলের বাবাকে প্রণাম না করে আমি তো ভেতরে যেতে পারবো না ঠাকুরজি। আমার সামনে ওই নামটা কোনোদিন উচ্চারণ করবে না অজন্তা। 20 বছর ধরে এই নামটা শুনে মুছে আছি। এমনও তো হতে পারে যে 20 বছর ধরে তুমি একটা ভুল নিজের মনের মধ্যে বয়ে বেড়াচ্ছ। এর মধ্যে কোনো ভুল নেই। ওই মানুষটা আমার মনের আকাশটাকে অন্ধকারে নামিয়ে এনেছে। ওই মানুষটার জন্য আমার পরিচয়টা দিতেও লজ্জা লাগে। এই কাকা বাবু, এরা সবাই আমাকে বুকে তুলে নিয়েছিল বলি। রাহুল, ওই আকাশে লক্ষ কোটি নক্ষত্র থাকতে পারে, আবার আবার কতগুলো তারা টিম টিম করে জ্বলে। তারা সমস্ত একত্রিত হয়ে যদি আলো দেয় না, তবু কিন্তু আকাশে আলো হবে না যদি না চাঁদ ওঠে। তাই আমাদের জীবনে বাবা মাও কিন্তু চাঁদের আলোর মতো। ওই আমার মনের চোখ দুটোকে অন্ধ করে দিয়েছে। পুজোর ফুলের নিচে চুরি, তবু তার পরিচয়ের ছাপটাকে আমি মুছে ফেলতে পারছি না। আর সেই বিষের চালা হলে আমাকে পিছনে দিতে পারবে না। শান্তি, সেই চির শান্তির খোঁজ করতে আমাকে যে একবার বাবার ঘরে যেতেই হবে। না বৌদি না, প্রথম মাস সময়কে পা দিয়ে তুমি শান্তি বিদায় করতে যাবে যেও না। এতে শুধু এই সংসারে আনন্দ হবে না, তোমাদের ভালোবাসার সংসারটা ভেঙে চুরে ছাই হয়ে যাবে। ঠাকুরজি, এই সংসারে একটা নিজস্ব নিয়ম আছে, আর সেই নিয়ম যদি তুমি ভাঙতে চাও তাহলে সবার আগে সেটাকে মেনে নিতে হবে। কারণ আইন তার মালিককেও ক্ষমা করে না। কাকাবাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আপনি আমাকে একবার বাবার কাছে নিয়ে যাবেন। হ্যাঁ মা, হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। কিন্তু যাওয়া যাবে না, কারণ ডাক্তারের বারণ আছে তো। ডাক্তারের বারণ? কি এমন অসুখ হয়েছে বাবার? 1 বছর করে এসেছো মা, তোমার আস্তে আস্তে সব কেমন করবে। এই 20 বছর ধরে আমাদের বুকের মাঝে কত বেলা জমিয়ে রেখেছি। আজকের এই আনন্দের দিনে ওইসব কথা নিয়ে আমি বলতে পারি না। না কাকাবাবু, না কাকাবাবু, আপনি কাঁদবেন না কাকাবাবু। সেই কথা যতই চরম কঠিন হোক না কেন আমি শুনবো। আপনি বলুন কাকাবাবু, আপনি বলুন। বাবু,
এইটুকু বয়স থেকে আমাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। ওর বাবা বলো মা বলো আমি ওর জীবন বরং যে এখন তোমার হাতে নির্ভর করতে পারো মধ্যে তুমি কেউ না কাকাবাবু, আপনি কি বলছেন কাকাবাবু? আমি তোমার কাছে জোরাত করে আমার চন্দনের জন্ম ভিক্ষা চাই। বলো মাগো তুমি কথা দাও। নিলাম কাকাবাবু, আমি আপনাকে কথা দিলাম, এই সংসারের মঙ্গল কামনা, এই সংসারের মঙ্গল কামনা আপনারা যা বলবেন আমি তাই করবো কাকাবাবু। আমি আমার স্বামীর দীর্ঘায়ুর জন্য হাতে শাখা সিঁথির সিঁদুর পড়েছি, আর সেই সিঁথির সিঁদুর যদি আমার মাতৃত্বের স্বপ্ন মার করে দেয়, আমি চোখের জলে সেই স্বপ্নটা আবার আমার মনের মধ্যে ভরিয়ে দেবো কাকাবাবু। কখনো আমি মা হতে চাইবো না কাকাবাবু। কখনো যে আমি আমার সন্তান সোনাকে বুকে ধরে গাইবো না। হাজার তারা আলোয় ভরা, চোখের তারা স্বপ্ন তার আগে হোমিওপ্যাথি ডাক্তারটাকে হাত করতে হবে রে। পরের দিন বড় ছেলের বড় আমাদের সাথে হোটেল খুলতে চাইছে। বলবে, কারণ আমার ছেলের হাতে দেখো উচ্চাসার গেছে, তাই তো তোমাদের কোলে চেপে সে এখন সাফল্যের স্বর্গে উঠতে চাইছে। নমস্কার নমস্কার। বুঝলেন ডাক্তারবাবু, এই কদিন ধরে না আমার দাদার শরীরটা একটু খারাপ যাচ্ছে। জানি, আমার মনে হয় ওকে আপনি কিছুদিনের জন্য কোনো ভালো নার্সিং হোমে ভর্তি করে দিন। না ডাক্তারবাবু না, তা করে নয়। বাড়িতে আমি নিজের হাতে আমার দাদার সেবা যত্ন করি। কিন্তু কিন্তু এ বাড়িতে উনি এখনো লুকিয়ে লুকিয়ে ড্রাগের ওষুধ আর ইঞ্জেকশন নিচ্ছে। কি মুশকিল! ওনার দু হাতে আর কোমরামের ইঞ্জেকশনের কষ্ট দাগ দেখতে পেয়েছি। সর্বনাশ! তাহলে বলবো নিশ্চয়ই চাকর বাকরদের টাকা খাইয়ে। না, চাকর বাকর নয়, খুব পাকা হতেই ওই ইঞ্জেকশন গুলো দেওয়া হয়েছে। ওই কোনো ডাক্তার অথবা ডাক্তারের প্রাথমিক শিক্ষাটা নেওয়া আছে এমন কেউ। আমার দিকে ইঙ্গিত করছেন। আপনি বুদ্ধিমান মানুষ এবং কিছুদিন ডাক্তারিও শিখেছেন, কাজে যা বোঝা আপনি বুঝে নিন। ওই কালিদাস, এই অভিযোগ শোনার জন্যই তোমাকে বুঝে আমি 2 লক্ষ টাকা ধার দিয়েছিলাম। হ্যাঁ, দিয়েছিলেন। 50 বছর ধরে আমি ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে গবেষণা করছি, আর সেই কাজেই আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি। আসলে ওই টাকাগুলো
কিনতে চেয়েছিলেন, তার জন্য আপনি আমার বাড়ি বন্ধক দিয়ে মাসে মাসে মোটা টাকা সুদও নিয়েছেন। আমাদের কথা মতন কাজ করবে না। আগে না, কারণ আপনার দাদা ছিলেন আমার একজন ঘনিষ্ঠ বন্ধু। আজ এতদিন পরে আমি বুঝতে পারছি আমার সেই বন্ধুর অসুস্থতা আর আপনার বাবার মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র।